বলো তো আমাদের টেস্ট অথবা বোর্ড পরীক্ষায় কোন প্রশ্নটা থাকবেই থাকবে? এটা হলো আমাদের সি প্রোগ্রাম পঞ্চম অধ্যায়ের দাঁড়ানো অঙ্কটি। তুমি দেখো এখানে আমি অনেকগুলো দ্বারা লিখে দিছি, এগুলো বোর্ড পর্যন্ত আসছে। এই প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত আসলো, যে এইগুলো এবং এই অংশগুলো বোর্ড পরীক্ষায় আসলো। এই হলো আমাদের তিনটা লোভ। আমরা দেখাই দিলাম প্রিয় শিক্ষার্থীরা কি করে আমরা দ্বারার অঙ্কের সমাধান করতে পারি, তিনটি লুপের মাধ্যমে কি করে সমাধান করতে পারি। তিনটা লুপ মানে হলো ডু হোয়াইল লুপে কিভাবে কাজ করা যায়, এবং হোয়াইল লুপে কি করে কাজ করা যায়, এবং ফর লুপে কিভাবে কাজ করা যায়। সবগুলো প্রায় একই রকম, এবং এই প্রশ্নটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা হোক অথবা বোর্ড পরীক্ষা হোক থাকবেই থাকবে। দেখো এখানে আমাদের প্রথম যে দ্বারাটা হলো সেটা হলো 1 + 2 + 3 প্লাস ডটেড প্লাস n দেওয়া আছে, এবং দ্বিতীয় প্রশ্নটা হলো 1 + 2 + 3 প্লাস ডটেড প্লাস 100 আছে। এখানে একটা আমাদের ভেরিয়েবল আছে, আর এখানে ডাইরেক্ট ধ্রুবক দেওয়া আছে, একটা নির্দিষ্ট মান দেওয়া আছে 100, আর এটা হলো আমাদের ইনপুট লাগবে। তারপর এটাকে স্কোয়ার কিউব দিয়ে কাজ করতে হবে। এই দ্বারা থেকে বাকিগুলো তৈরি করা হলো। বাকিগুলো হলো 1 থেকে শুরু না হয়ে, স্বাভাবিক সংখ্যা না হয়ে সেটা 3, 6, 9 অর্থাৎ 3 করে বাড়লো, ডটেড প্লাস n থাকলো, এখানে 5 করে বাড়লো, আর এখানে আমাদের 6 করে বাড়লো, 70 গিয়ে থামলো, এখানে 3 করে বাড়লো। তো এই দ্বারাগুলোর এখানে একটা পাওয়ার আছে, এটাতে স্কোয়ার আছে, এখানে একটা কিউব আছে, এখানে স্কোয়ার আছে। তাছাড়াও আবার একবারে বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোট সংখ্যায়ও রূপান্তর হতে পারে। যেরকম এটা যদি তুমি খেয়াল করো তাহলে 90 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার প্লাস 70 স্কোয়ার প্লাস ডটেড তারপর 20 স্কোয়ার। তোমার এইখান থেকে 90, 80, 70 অর্থাৎ 10 করে কমতে থাকলো, এটা আবার 2 করে বাড়তে থাকলো, 221 থেকে 223, আবার এখানে 2 করে বাড়লো এবং পাওয়ার আছে, স্কোয়ার আছে, এখানে 4 করে বাড়লো এবং একটা স্কোয়ার আছে, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, এখানে নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই। এরকমভাবে আমাদের একবারে ভিন্ন রকম প্রশ্ন হতে পারে। আমি তো বোর্ডে আসছে এর প্রশ্নের সমাধান করবই, তাছাড়াও বোর্ডে আসে নাই এরকম কিছু জটিল কাজও করব, যেখানে 1 + 2 কিউব লেখা আছে। 2 কিউব মানে বুঝতে পারছো যে এর উপরের যে পাওয়ারটা আছে সেটা কিন্তু 2 এর উপরে আরো 1 যোগ করা হয়েছে। 2 আর 1 কত? 3, 3 আর 1 4, 4 আর 1 5, এভাবে বাড়তে থাকলো n+1 এর সূত্র দিয়ে। আবার নিচে আর একটা সূত্র আছে, সেটা হলো আমাদের 1/5 কিউব রুট এবং 1/7 কিউব রুট আকারে ব্যবহৃত হলো, 2 করে বাড়লো এবং একটা কিউব রুট থাকলো। এখন এইগুলোর প্রোগ্রামটা তোমাকে করতে হবে। এগুলোর প্রোগ্রামটা তুমি কিভাবে করবা, চলো আমরা সেটাই শিখি। এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কখনো আর প্রোগ্রাম করতে অসুবিধা হবে না। তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্নের সমাধানটা করি। আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল খেয়াল করো। প্রথম প্রশ্নটা হলো 1 + 2 + 3 প্লাস ডটেড প্লাস n, এভাবে n লেখা আছে। প্রশ্নটা হলো এই দ্বারার যোগফল নির্ণয় করতে হবে। দ্বারার যোগফল নির্ণয় কর। তো যোগফল কিসের মাধ্যমে নির্ণয় করবো? যোগফল নির্ণয় করবো প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ যোগফলের প্রোগ্রাম করবা। তো এটার উত্তরটা কি হবে, সমাধানটা কি হবে? ধরো এটার প্রোগ্রামটা আমি এখন লিখবো। প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে জানতে হবে যে প্রোগ্রামের বেসিকগুলো কি লিখতে হয়। আমরা প্রথমেই প্রোগ্রামের বেসিকগুলো লিখে দিই। এখানে প্রথমে লিখবো ইনক্লুড। কি লিখবো? ইনক্লুড stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তুমি দুইটা ব্যবহার করবা দ্বারার ক্ষেত্রে। এই অঙ্কের ক্ষেত্রে তুমি একটা ব্যবহার করলেই হবে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা ব্যবহার করলেই হবে। কিন্তু অধিকাংশ সময় গণিতের সময় আমরা অবশ্যই ম্যাথটাও অ্যাড করে দেব, কারণ ম্যাথটা অ্যাড করলে অনেক জটিল জটিল কাজ, পাওয়ার অথবা রোড ওভার যদি থাকে, 1/, থাকে স্ল্যাশ থাকে, জটিল কাজগুলো এভাবে আমরা কাজটা করতে পারি। তো এখানে ইনক্লুড দিয়ে math.h লিখে দিবা, ম্যাথমেটিক্স হেডার ফাইলটা উল্লেখ করে দেবা। এই দুইটা তুমি লিখবা, দ্বারার ক্ষেত্রে প্রোগ্রামে এই দুইটা লিখবা। তারপরে তুমি এইখানে গিয়ে লিখবা মেইন লিখবা, সেটা ইন্টিজার মেইন লিখতে পারো অথবা ভয়েড মেনও লিখতে পারো। আপাতত আমি এখানে মেইন লিখলাম। মেইন লেখার পরেই আমাদের আসল কাজটা হবে, সেটা হলো প্রোগ্রাম দিয়ে আমরা এখানে ডিক্লারেশন করব। ঠিক আছে, তাহলে ডিক্লারেশন করলে প্রথমে লিখবা ইন্টিজার। ইন্টিজারে আমি কোন ইনপুটটা নিতে চাই, আমি সর্বশেষ পদ নিতে চাই। সর্বশেষ পদটা আমি জানি না, যেগুলো জানি না, যে মানগুলো ভিন্ন রকম হতে পারে, যে ভেরিয়েবলগুলো বারে বারে পরিবর্তন হতে পারে আসবে, সেগুলো আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো। এটাকে ডিক্লারেশন বলা হয়। তো এখানে আমরা লিখে দিলাম i = লিখে তারপর এখানে মানগুলো আমরা বসায় দেব। তাহলে i এর মান হলো 1, s এর মান যোগফলের কারণে আমরা s ব্যবহার করতেছি, সেটা 0 হল। এখানে যেহেতু আমাদের এই দ্বারার ক্ষেত্রে সর্বশেষ পদ কোনটা আমি জানি না, যেহেতু জানি না তাহলে আমাদের এখানে লাগবে প্রিন্টএফ। প্রিন্টএফ দিয়ে আমরা বলে দেব
এন্টার কি লাগবে বলো, এন্টার এন লাগবে। আমি বললাম যে এন্টার এন মানে সর্বশেষ পদ তুমি প্রবেশ করা। যেহেতু আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা নিতেছি, ইন্টিজার সংখ্যা, এবং একটা সংখ্যায় নিতেছি, তাই এখানে ডেসিমাল থেকে পার্সেন্ট ডি লিখবো একটা, এবং এখানে গিয়ে এম্পারসেন্ট লিখবো। এম্পারসেন্ট হলো যাকে নির্দেশ করছে সেটা হলো এন, অর্থাৎ একজন ব্যবহারকারী যে ইনপুটটা প্রবেশ করাবে সেটা কিন্তু এন হবে। এই ছিল আমাদের বেসিক কাজ। আমাদের এতটুকু কাজ করতেই হবে প্রোগ্রামের সময়। মাঝে মাঝে যখন এখানে সংখ্যা থাকে তখন তুমি কেবল এই দুইটা ব্যবহার করবে না। প্রিন্ট এফ দেওয়ার কারণেই আমরা স্ক্যান করলাম। প্রিন্ট এফ আসে বিদায়, ব্যবহারকারী কিছু লিখবে বিদায় আমি বললাম প্রিন্ট এফ, মানে ব্যবহারকারীকে বললাম আপনি কিছু লেখেন, আর সে কিছু লিখছে বিদায় আমি স্ক্যান এফ করলাম। যদি ব্যবহারকারী কিছু নাই দেয় তাহলে স্ক্যান এফ করার কোনো দরকার নেই। এবার নিচের অংশটা কাজ করবা। তো আমি এই পাশে নিচের অংশের কাজটা দেখাই দিতেছি, খেয়াল করো। আমি এখন এটাকে ডু হোয়াইল লুপের মাধ্যমে কাজটা করব। লুপ হয় কয় প্রকার? লুপটা হয় তোমার 3 প্রকার। হ্যাঁ, লুপটা আসলে কি? যখন তুমি একই কাজ বারে বারে করবা, একই কাজের পুনরাবৃত্তি ঘটবে, তখন আমরা লুপিং ব্যবহার করবো। আর এই লুপিং বা লুপ হলো 3 প্রকার, একটা হলো ফর লুপ, একটা ডু হোয়াইল, আর একটা হোয়াইল লুপ। আমি এখন ডু হোয়াইল লুপের কাজটা করব। তো ডু হোয়াইল লুপের মাধ্যমে এই দ্বারার যোগফল নির্ণয় করতে চাইতেছি, প্রোগ্রাম করতে চাইতেছি। কিভাবে করব বলো? আমরা এখন এটার পরে স্ক্যানএফ এর পরই মূল কাজটা করব। মূল কাজটা হলো ডু লিখবো। ডু লিখে এটা দিতে ব্র্যাকেট দেবো। এবার ডু লেখার পরে তুমি মূল কাজটা করবা। মূল কাজটা ছিল যোগফল নির্ণয় করা। এস এর সাথে এটা হলো আমাদের আগে থেকে একটা যোগফল ছিল, এস এর মান কত ছিল? 0 ছিল, এখানে উল্লেখ করা হলো। এবার এই এস এর সাথে এইটা যোগ করবো, এটাকে আমরা পদ বলতেছি, ঠিক আছে? প্রত্যেকটাই হলো এক একটা পদ, এটাকে আই প্রকাশ করা হইতেছে। তার মানে পরবর্তী এসটা হবে আগের এস এর সাথে আইটা যুক্ত করে, ঠিক আছে? পরবর্তী এসটা হবে আগের এস এর সাথে আই যুক্ত। তার মানে এস এর সাথে আমরা এখানে আই যুক্ত করব। এইভাবে 0 আর 1 যোগ করলে নতুন একটা এস হবে, সেটা যুক্ত করে দাঁড়াবে 1। আবার 1 এর সাথে 2 যোগ করলে সেটা 3 হবে। 3 এর সাথে আবারও 3 যোগ করবা, অর্থাৎ এস এর সাথে আই যুক্ত করবা, তখনই সেটা হয়ে যাবে 6। এভাবেই চলতেই থাকবে। পরবর্তীতে তুমি আয়ের ঘোষণা দিবা। আয়ের মান কত হবে বলো? এখানে কত করে বাড়ছে? 1 এর পরে 2, 2 এর পরে 3, অর্থাৎ আইটা 1 করে বাড়লো, এটাও লেখা যায়, অথবা আই প্লাস প্লাসও লেখা যায় 1 করে বাড়লে। বাস, এই হলো আমাদের কাজ। এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে বলতো দেখি? এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আই এর মান কার সমান হবে না? এন এর সমান, ব্যবহারকারী যেটা লিখলো ওটার সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা আমরা কাজটা করলাম। প্রথমে আমরা দেখো এখানে বেসিকটা লিখলাম, এতটুকু তুমি মাস্ট লিখবা। এই বেসিকটা তোমার প্রোগ্রামে লিখবা, দুইটা নাও হতে পারে, প্রিন্টএফ স্ক্যানএফ, যদি আবার ইনপুটের প্রয়োজন না হয়। এখন পরবর্তী মূল কাজটা হলো ডু হোয়াইল লুপ, এটা করতে হবে। ডু এর পরে তুমি সেমিকোলন দিতে পারবে না, প্রত্যেকটাতে সেমিকোলন দিবা, হোয়াইলের পরেও সেমিকোলন দিবা, কারণ এখানে বাক্যটা শেষ। এইবার আমরা আউটপুট বের করব। তার মানে কোনো কিছু স্ক্রিনে লেখার জন্যই আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব, প্রিন্ট এফ ব্যবহার করব। এখানে আমি উত্তরটা বের করতে চাই, তাই এখানে %d থাকবে, আর এই %d কে সেটা এখানে লিখে দিতে হবে। %d হলো এস। বাস, এবার তুমি বাকি কাজটা করবা, লিখবা রিটার্ন 0। রিটার্ন 0 লেখার পরে এইবার দ্বিতীয় ব্র্যাকেট শেষ করবা। এই হলো আমার দ্বারাটার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। আমরা ডু হোয়াইলের মাধ্যমে কাজটা করলাম। চলো এই ধারাটাই আবার আমরা উপরে যদি থাকে, স্কোয়ার যদি থাকে, তখন যেভাবে হবে সেই কাজটা দেখাই। ধরো লেখা আছে 1 + 2 + 3 + ডটেড n, তাহলে এটা যদি স্কোয়ার থাকে সবার উপরে স্কোয়ার, তখন কিভাবে হবে? তখন তোর সকল কাজ একই রকমই হবে, কেবলমাত্র এই যোগফলের জায়গায়, এই যে যোগফলটা আছে না, এইটাতে তুমি পরিবর্তন করবা। কিভাবে করবা বলো? এইটা না লিখে তুমি লিখবা s = s প্লাস পাও দিয়ে লিখে দিবা। কি এটা? স্কোয়ার ছিল। কার স্কোয়ার? এটা অবশ্যই আমাদের আয়ের স্কোয়ার ছিল, প্রত্যেকটা পদের স্কোয়ার ছিল। চলো আমরা এখানে ঠিক করে দিই। কেবলমাত্র একটা জায়গায় পরিবর্তন হবে, এখানে হবে s = s প্লাস পাও, যেহেতু পাওয়ার আছে তাহলে স্কোয়ার লিখে দিলাম। যদি এখানে কিউব থাকতো তাহলে কি হতো বলতো? যদি কিউব থাকতো তাহলে কিছুই হতো না, কেবল আমরা এখানে i³ লিখে দিতাম, i,3 লিখে দিতাম, তাহলেই এই অঙ্কের সমাধান ছিল ডু হোয়াইল লুপের মাধ্যমে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? চলো আমরা পরবর্তী কাজটা করি। তাহলে কিউব না হয়ে যদি কখনো এখানে 4 থাকে,
সবগুলোতে 4 থাকে, আবার 4 থাকে, তখন কি হবে বলো? তখন আমরা এখানে 3 না লিখে 4 লিখবো। অর্থাৎ দ্বারার যে কাজটা এখন শিখছো, যে কোনো দ্বারা থাক, সকল দ্বারার কাজ প্রায় একই রকমই হবে, কেবল এস এর জায়গায় পরিবর্তন হতে পারে। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে একটা অ্যাডভান্স লেভেলের কাজটাও করব। যদি এরকম থাকতো, ধরো 2 এর উপরে 3 লেখা, তারপরে 3 এর উপরে 4 লেখা, n এর উপরে n+1 লেখা, তখন কি হতো? হ্যাঁ, তখন আমরা কিভাবে কাজটা করতাম? চলো, তখন আমরা কি করতাম বলো? এখানে গিয়ে আমরা লিখতাম, পাউ লেখার পরে লিখতাম আই। আই হলো প্রত্যেকটা পদ, তার উপরে যেটা থাকবে সেটা হলো i+1 থাকবে। 1 করে বাড়ছিল, 2 এর পরে 3 হয়েছিল, 3 হয়ে গেছিল 4, অর্থাৎ পদেরই পাওয়ার হলো 1 করে বেড়ে গিয়ে 1 বৃদ্ধি পাইল। n+1 তো n যদি 5 হয়, উপরটা 1 বাড়বে, 6 হবে। এটি n টু দি পাওয়ার n+1। তাহলে 3 উল্টা হয়ে গেল, 1 বেড়ে 4, 2 হয়ে গেল 3। হ্যাঁ, 1 এর উপরেও 2 আছে, তো 2 তো দিলেই কি আর না দিলেই কি, 1 যদি 2 বার গুণ করি সেটা একই হয়। তাই এখানে উত্তরটা হবে i,i+1। আমি বলছিলাম যে আমি তোমাদেরকে বোর্ডে আসা প্রশ্ন যেরকম আসছে সেটাও তো করব, তার পাশাপাশি আমি অ্যাডভান্স লেভেলের কাজটাও করাবো। তো তুমি দেখো, এটা এইভাবে কাজটা করতে হবে, i,i+3 করতে হবে। আচ্ছা, যদি এই অঙ্কটাই ধরো এখানে n লেখা নাই, কি লেখা আছে বলো? 100 লেখা আছে, একটা সংখ্যা দেওয়া আছে আর কি। সর্বশেষে আর ভেরিয়েবল নেই, তোমার এখন চলক নেই, এবার আছে কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে। তখন কি হতো? তখন তুমি কি করতা জানো? তুমি সবই লিখতা এই দুইটা ছাড়া, ঠিক আছে? সব একই রকম হবে, এই দুইটা তুমি আর লিখবে না। প্রিন্টএফ স্ক্যানএফ লাগবে না। কেন লাগবে না? কারণ আমি তো জানি এই অঙ্কের সমাধান এবং সর্বশেষ পদ জানি 100 হবে, এছাড়া অন্য কিছু হতেই পারে না। এই অঙ্কের সফটওয়্যার এরকমই হবে। আর এইখানে একটু পরিবর্তন করবা তুমি, এইখানে গিয়ে লিখবা, পাও তো হবে না যেহেতু স্বাভাবিক, তাহলে আই হবে। আর এইখানে এন না লিখে তোমাকে কেবল এখানে 100 লিখতে হবে। এই ছিল আমাদের দ্বারার যত ধরনের বেসিক নিয়ম আছে, সকল বেসিক নিয়মগুলো আমি এখানে উল্লেখ করে দিলাম। যদি তোমার সংখ্যা থাকে তখন এখানে দুইটা হবে না, প্রিন্টএফ স্ক্যানএফ হবে না, এখানে এন হবে না, এখানে হবে তোমার ওই সংখ্যাটাই, 100টাই হবে। চলো আমরা আরো কিছু কাজ করি, বোর্ডে আসা অন্য ধরনের প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু দেখি। ধরো লেখা আছে এখানে 5 + 10 + 15 প্লাস ডটেড প্লাস n লেখা। এখন এই প্রশ্নের সমাধানটা তুমি কিভাবে করবা? তো এই প্রশ্ন করতে গেলে যেহেতু আমার সর্বশেষ পদ জানা নেই, তাই এখানে কিন্তু আমাদের nটা লাগবে। হ্যাঁ, nটা লাগবে, যেহেতু ইনপুট যেহেতু লাগবে, তাহলে আমাদের প্রিন্টএফও লাগবে। তো এখানে আমরা প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ লিখে দেব এন্টার। এন্টার লিখে কত লিখবো? n লিখবো, ধরে নিলাম nই বললাম শর্টকাট করে বলার জন্য। তারপর যেহেতু আমাদের ব্যবহারকারী কিছু একটা প্রবেশ করাবে, আমাদের তো সেটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য লিখলাম পার্সেন্ট, লেখা হলো পার্সেন্ট, লিখে তারপরে বাকি কাজটা করব। বাকি কাজটা হলো এই পার্সেন্ট দ্বারা যাকে বোঝানো হয়েছে সেটা কি n বোঝানো হয়েছে, তো আমি m% n লিখবো। আচ্ছা, এবার কাজটা করব। এখানে কত ছিল বলো? এখানে কিন্তু আমাদের আয়ের মান সেটা কিন্তু 5 হবে, আর এস তো সবসময় যোগফল তো শূন্যই ধরতে হবে, শূন্যের সাথে যাই যোগ করো সেটা ওই যে হয়, তাই শূন্য ধরাটাই হলো সবচেয়ে যুক্ত। না ধরলে আবার মানের পরিবর্তন হবে। এবার তুমি দেখো এই আইটা এখানে পরিবর্তন হচ্ছে, এখানেও আইটা পরিবর্তন হবে, কারণ এই আইটা কিন্তু 5 করে বাড়ছে। এখানে ব্যবধান 5, 5 থেকে 10 হলো, 5 বাড়লো, 10 থেকে 15 হলো, 5 বাড়লো। তাহলে এখানে কত লিখতে হবে? 5 লিখতে হবে, আর সব ঠিক থাকবে। এখানে কেবল ছোট হাতের n হবে। এই ছিল দ্বারার ক্ষেত্রে যদি ভিন্ন কিছু হয় তখন উত্তরটা কিভাবে করবা। ধরো এই প্রশ্নটি লেখা আছে এভাবে, লেখা আছে 7 + 10 + 13 + ডটেড n লেখা আছে। এখন কি হবে? এখন তুমি কেবল এই আয়ে পরিবর্তন করবে, এটাকে 7 দিবা, আর এইখানে পরিবর্তন হবে কত করে বাড়লো? 3 করে বাড়লো, বাস 3 দিবা, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? একদম সহজ জিনিস, দ্বারার প্রোগ্রাম করা তেমন কঠিন জিনিস না। আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি তুমি এগুলো বারে বারে দেখবা, তাহলে তোমার উত্তরগুলো খুব সহজেই সঠিকভাবে হয়ে যাবে। চলো আরেকটা দ্বারা দিই। যদি কখনো এরকম থাকে 100 প্রথমেই লেখা থাকলো, তারপরে 80 লেখা থাকলো, তারপরে 60, তারপর ডটেড দিয়ে 10 লেখা থাকলো, এই প্রশ্নের সমাধান তুমি কিভাবে করবা?
না, আমি এখানে এক কাজ করি, এন লিখে দিই। হ্যাঁ, প্রথমবার এন লিখে দিই। এখন এই প্রশ্ন উত্তরটা তুমি কিভাবে করবা বলো? তো এগুলো সবই ঠিক থাকবে। আয়ের মান কিন্তু এখানে শুরুটা হয়েছিল 100 দিয়ে, তাহলে 100 হবে, সব ঠিক। এখানে গিয়ে ঝামেলা হবে আমাদের, এখানে কত করে কমছে কিন্তু। হ্যাঁ, এখানে কত কমছে? 20 কমছে। 100 থেকে 80, 80 থেকে 60, 20 কমলো। যেহেতু কমলো তাহলে মাইনাস দিতে হবে, আর এইখানে কেবল চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে, গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। তাহলেই এই দ্বারার প্রোগ্রামটা সুন্দর করে হয়ে যাবে। যখন বড় থেকে ছোট হলো তখন গ্রেটার দেন, যখন ছোট থেকে বড় হলো তখন স্মলার দেন ব্যবহার করব। এই ছিল আমাদের এই ধরনের প্রশ্ন। যদি এখানে আমাদের 10 থাকতো তখন কি হতো? তখন সব এখানে এন এর জায়গায় 10 লিখতো, এন এখানে প্রয়োজন ছিল না, বাস সব ঠিকই থাকতো। এন এর জায়গায় তুমি এই দুইটা আবার লেখার কোনো দরকার ছিল না। ঠিক আছে, এই দুইটা তোমাকে লিখতে হবে না। এই ছিল আমাদের দ্বারার প্রোগ্রাম করার পদ্ধতি। চলো দেখি আরেকটু জটিল দিই, যে জটিল প্রশ্নটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো লেখা আছে প্রথমেই 1/, ওই অঙ্কটা যে ছিল কিউব রুট, তারপরে ধরো লেখা আছে 7 কিউব রুট ডটেড 1/n কিউব রুট। তো এটাতে আমার এখন আয়ের মান কত? আয়ের মান কিন্তু সেটা বুঝে নিতে হবে। এবার কিন্তু ইন্টিজার না, এবার কিন্তু যেটা পাইলাম সেটা ভগ্নাংশ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি ভগ্নাংশ হয় তখন তুমি ইন্টিজার ব্যবহার করবে না, পূর্ণ সংখ্যা ব্যবহার করবে না। 1, 2, 5 এগুলো হলো একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, অথবা -1, 2, 3, 0 এগুলো পূর্ণ সংখ্যা। কিন্তু যদি দশমিক আসে, যদি 1.5 হয়, যদি 7.23 হয়, যদি -7.38 হয়, তখন সেটাকে বলা হয় ফ্লুট। তাহলে এই ধারার প্রশ্ন উত্তরটা তুমি কিভাবে করবা? তুমি দেখো এখানে সর্বশেষ যে পদটা আছে, প্রত্যেকটা পদই আলাদা আলাদা করে যদি আমরা এটাকে ধরি, 7 আর 5 কে ধরি, কেবলমাত্র 7 আর 5 কে আমরা পদ হিসেবে উল্লেখ করলাম, তখন আমি দেখতে পেলাম যে এগুলো ইন্টিজার হবে। তাহলে এন এর মান দাঁড়ালো কত? এন এর মান তো আমরা জানি না, ইন্টিজার হলো, এবং আয়ের মান হলো 5, প্রথম পদ, সেটা আমরা বের করলাম। এইবার আমাদের যে যোগফলটা হবে সেটা কিন্তু ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা আছে। ভগ্নাংশ যেহেতু হবে তার মানে এটাকে ফ্লুট লিখতে হবে। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা আর ফ্লুট হলো ভগ্নাংশ। তো আমি ভগ্নাংশটা নেব, ভগ্নাংশটা হলো s = 0, মানে এসটা নেব আর কি, কেবল এস লিখলেও হবে। পার্সেন্টেজ ঠিক আছে। এবার আমরা এইখানে কাজটা করব। এখানে যদি কাজটা করি তাহলে s = কি হবে, এটাই হলো মূল বিষয় কিন্তু। হ্যাঁ, এখানে s এর মানটা হবে, প্রথমে আমরা পাওয়ার কি দেব? এটা কি পাওয়ারের অপশন আছে? হ্যাঁ, পাওয়ারের অপশন আছে। তবে পাওয়ারের আগে কিন্তু পদটা কিরকম? পদটা হলো প্রথমে 1 দিতে হবে, পদটা হলো প্রথমে 1 দিতে হবে, 1 তারপরে স্ল্যাশ আছে, তাহলে স্ল্যাশ লেখো, তারপর নিচে পাওয়ার আছে। তাহলে এখানে গিয়ে লিখতে হবে পাওয়ার। কি পাওয়ার? কিসের পাওয়ার? বলো আয়ের পাওয়ার। আয়ের কি পাওয়ার হবে? 1/3 হবে। এই হলো আমাদের লেখার পদ্ধতি। অর্থাৎ এই যে অংশটা দেওয়া আছে, আমরা যে এটা লিখলাম, এটাকে লেখার পদ্ধতিটা হলো, তুমি প্রথমেই এটাকে স্বাভাবিক অঙ্কতে নিয়ে নাও, তাহলে এটা 1/3 হয়, তারপর একটা পাওয়ার আছে, আর যেহেতু পাওয়ার আছে তাহলে আমরা লিখবো পাও 5, তারপর 1/3, কারণ এটাকে লিখতে গেলে স্ল্যাশ দিয়ে লিখতে হয়, বাদ লিখতে গেলে কি লিখতে হয়? স্ল্যাশ দিয়ে লিখতে হবে। তো এই কাজটা করলাম, 1/3 হয়ে গেল সম্পূর্ণ কাজ। এবার আয়ের কাজটা কর, আয় তো 2 করে বাড়লো, তাই = 2+ লিখতে হবে। যেহেতু এটা n, তাহলে n লেখো, স্মলার দেন দাও, বড় ছোট থেকে বড় আকারে গেল, তাই আমাদের স্মলার দেন ব্যবহার করতে হবে। এই ছিল তোমাদের অ্যাডভান্স লেভেলের একটি দ্বারার কিভাবে প্রোগ্রাম করতে হবে। এবার চলো আমরা দেখি, যদি এটাকে ডু হোয়াইল লুপ না করে, যদি এই অঙ্কটাকেই, চলো আমরা আবার মৌলিক অঙ্কে চলে যাই। ওই মৌলিক অঙ্কটা হলো 1 + 2 + 3 + ডটেড n, এই দ্বারার যোগফল করবা, কিন্তু এবার করবা ফর লুপের মাধ্যমে। তখন কিভাবে করবা তুমি দেখো, তাহলে বেসিকগুলো সব ঠিকই থাকবে। আমরা এখানে সবগুলো লিখে দেব ইন্টিজারে, তা লিখে দিলাম ইন্টিজার, আমাদের n আছে ইন্টিজার, তারপর i আছে, i হলো i লিখলাম, তারপর s আছে, বাস এগুলো লিখে দিলাম। এবার আমরা মূল কাজ করব, অর্থাৎ আমরা ফর লুপের কাজটা করব। ফর লুপ হলো প্রথমে ফর লিখবা, ফর লিখে ফুল কাজ এখানে করবা, আর এখানে আসল কাজটা হবে, অর্থাৎ এইখানে আসলটা মানে যোগফলটা হবে আর কি। তাহলে s = s + i হবে। এখন এটা ছাড়া যতগুলো আছে সবগুলো তোমার ফরে লিখতে হবে। তো এখানে i লিখবো, i এর মান হলো 1, সেটা লিখলাম। i হলো আমাদের i = 1 করে বাড়ছিল, তাহলে i = i + 1 হবে, এবং এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত n না আসে। এবার এখান থেকে প্রিন্ট f করে দাও,
প্রিন্টএফ করলে উত্তর কি হবে, আমরা লিখব %d, আর এটা হয়ে যাবে s, ছোট হাতের s হয়ে গেল। তারপর লিখে দাও রিটার্ন 0, দ্বিতীয় ব্র্যাকেট শেষ। এই ছিল আমাদের এই প্রোগ্রামের উত্তর। ধরো এটাতে ওই সময়ের যে অঙ্কটা ছিল সেটা লেখা থাকলো 7 + 10 + 13 ডটেড লেখা থাকলো, তখন তুমি কিভাবে কাজটা করবে? তাহলে এখানে গিয়ে কি লিখবা, এখানে গিয়ে 7 লিখবা, কত করে বাড়লো 3 করে বাড়লো, এখানে 3 লিখবা, বাস এতটুকু। সব একই রকম হবে, বুঝতে পারছো? একদম সহজ জিনিস, সব একই রকম হবে ফর লুপের মাধ্যমে। যদি এটা ফর লুপ না করে আমরা যদি এটাকে এখন হোয়াইল লুপে করতাম, তখন দেখো সব ঠিকই থাকতো, কেবলমাত্র প্রথমেই আমরা যেহেতু হোয়াইল লুপ বলছি, হোয়াইল মানেই শর্ত দিতে হবে, যখন বোঝানোর জন্য আমরা এই শর্তটা এখানে ব্যবহার করতাম, আর বাকি সকল কাজ এটার ভিতরে ব্যবহার করতে হবে। অর্থাৎ বাকি কাজগুলো কি ছিল, s = s + i ছিল 1 এবং i ছিল i + 1, এই এক করে বাড়ছিল সেটা আমরা ব্যবহার করবো। এখানে তো 7 ছিল, তাহলে 7 হবে, আর 3 করে বাড়ছে তাহলে এখানে 3 হবে। এটা ছিল আমাদের হোয়াইল লুপের মাধ্যমে অঙ্কের সমাধান। চলো এই প্রশ্নটাই আমরা 3টা লুপের মাধ্যমে কিভাবে করলে কি রকম হবে সেটা দেখায় দিই। তুমি দেখো প্রিন্টএফ এবং এর আগে একই রকমই হবে, পরিবর্তন কোথায় হবে? পরিবর্তন হবে অন্য জায়গায়। ধরো এটাকে আমরা ডু হোয়াইল লুপে করতেছি, যদি ডু হোয়াইল লুপে করো তাহলে এইখানে কেবল হোয়াইলটা চলে আসবে, হোয়াইল তো শর্ত হয় জানো, এটা দেখো মিলছে কিনা। আচ্ছা, এই ডুতে কি হবে তাহলে, s = s + i হবে, আমাদের এখানে i হলো কি হবে বলো, i হবে i + 3, যেহেতু 3 করে বাড়ছে তাহলে এখানে 3 দিলাম, এখানে গেল 3 করে লিখছি। দেখছো, খেয়াল করছো? হোয়াইল লুপে কি হলো, শর্তটা হলো বাকি সবগুলো দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে হলো, প্রোগ্রামের ভিতরে হলো, ডুতে হলো সবগুলি প্রোগ্রামের ভিতরে হলো, ওখানে শর্তটা আলাদা হলো, শর্তটাই আলাদা হয়। ডু হোয়াইল এবং হোয়াইল একই জিনিস। এবার ফর লুপে একটু ব্যতিক্রম হয়, ফর লুপে দেখা গেল সবগুলোই তোমার চলে আসবে উপরে 7, i হলো i + 3, সেমিকোলন দিয়ে i n, আর দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে কেবল একটাই হবে, s = s + i। এই হলো আমাদের 3টা লুপ। আমরা দেখাই দিলাম প্রিয় শিক্ষার্থীরা কি করে আমরা দ্বারার অঙ্কের সমাধান করতে পারি, 3টি লুপের মাধ্যমে কি করে সমাধান করতে পারি। 3টা লুপ মানে হলো ডু হোয়াইল লুপে কিভাবে কাজ করা যায়, এবং হোয়াইল লুপে কি করে কাজ করা যায়, এবং ফর লুপে কিভাবে কাজ করা যায়। সবগুলো প্রায় একই রকম, কেবল শব্দের ব্যবহারে ভিন্নতা। কোনো একটা দেখা যায় প্রথমে ব্যবহার করতে হয়, আবার কতগুলো দেখা যায় পরে ব্যবহার করতে হয়, বাস এতটুকুই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে দ্বারার প্রোগ্রামটা কিভাবে করা যায়, এটা ভালো করে শিখে নিও। আর মনে রাখবা এই প্রশ্নটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা হোক অথবা বোর্ড পরীক্ষা হোক থাকবেই থাকবে।